অসত্য তথ্য প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ প্রধানমন্ত্রীর। 5 দিন পর চিরচেনা রূপে দেশ অফিস পাড়ায় কর্মচাঞ্চল্য, খুলেছে পোশাক কারখানা। পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে কারফিউ, এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ নেম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। এছাড়া ফেসবুকে দেখতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। যারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ধ্বংস করেছে, গণমানুষের সম্পদ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহির্বিশ্বে যেসব অসত্য তথ্য প্রচার হচ্ছে তা প্রতিরোধে দেশে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের উদ্যোগে গণমাধ্যম সম্পাদকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। উঠে আসে সাম্প্রতিক পরিস্থিতিতে গেল কয়েকদিনের সহিংসতার ভয়াবহতা। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব হারিয়ে দেশে ফিরে যে দেশের উন্নয়ন করতে চেয়েছিলেন তা নষ্ট করলো একটি চক্র। আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে, আমি সবসময় সেটাই চেয়েছি এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। দেশের এত অর্জন যেন বিফলে না যায় সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। বহির্বিশ্বে যেসব অসত্য তথ্য ও গুজব প্রচার হচ্ছে তা প্রতিরোধে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। টানা 5 দিন পর কর্মচঞ্চল রাজধানী ঢাকা। সকাল থেকে প্রায় সব রাস্তা ছিল যানবাহনে ঠাসা। যানজট উপেক্ষা করেই পৌঁছতে হয় কর্মস্থলে। এদিনে খুলেছে গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাও। মানিক শিকদারের রিপোর্ট। কারফিউ শিথিলের পর থেকে দ্রুত পাল্টায় রাজধানীর চিত্র। কর্মজীবীরা স্ব কর্মস্থলে যেতে বের হন সকাল থেকেই। এখন মোটামুটি স্বাভাবিক আসতেছে, এটা আমাদের সব জনগণের জন্য খুব ভালো। কারফিউটা উঠে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। আপাতত সীমিত আকারে সীমিত পরিসরে চালু করছে, আস্তে আস্তে একদম ফুল চালু করবে। আমার কাছে মনে হয় যে পারফেক্ট আছে।
বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহন কম থাকা এবং তীব্র যানজটে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় আসতে হবে, কাজ সারতে হবে, যার জন্য আরও জ্যামটা বেশি হয়ে গেছে। বাসের জন্য অপেক্ষা করতেছি। কমলাপুর একটা বাসে যায় এখান থেকে আয়াত। মেট্রো রেল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে উত্তরা মতিঝিলের যাত্রীরা। স্বপ্নের মেট্রো রেলে বর্বর হামলায় ক্ষুব্ধ তারা। মেট্রো রেলে যারা এই ঘটনাগুলো বা ক্ষতির শিকার করেছে, এটা একটা রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আঘাত এবং অনেক লোকের জীবিকার মধ্যে আঘাত। এরা যারা করছে এরা দেশের শত্রু, জনগণের শত্রু, এদের বিচারের আওতায় আসা উচিত। টানা 5 দিন বন্ধের পর বেলা 11টা থেকে শুরু হয় অফিস আদালত। ফিরেছে কর্মচাঞ্চল্য। অনেকদিন বসে থাকার পরে খুললো। বাসার ভিতরে বসে বোরিং ফিল করতেছি, আর অফিসের আসলে দৈনন্দিন সকল কর্মকাণ্ড আটকায় রয়েছে। ঢাকার বাইরেও অফিস ও কলকারখানা চালু হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। সরকারে ভালোই করছে, খুশি আমরা সরকারি। হ্যাঁ, অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস আমাদের গার্মেন্টসটা খোলার জন্য। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীর ভিড় থাকলেও দূরপাল্লার গাড়ি চলেছে কম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আর্থিক লেনদেন সচলে স্বস্তিতে গ্রাহকরা। টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি এলসিও খোলেন ব্যবসায়ীরা। এদিকে স্বল্প সময়ের লেনদেনেও দরপতন হয় পুঁজিবাজারে। মেহেদী হাসানের রিপোর্ট। সবশেষ গত 18 জুলাই হয়েছিল ব্যাংকের লেনদেন। এরপর কোটা আন্দোলনকে ঘিরে দুষ্কৃতিকারীরা সহিংসতা করলে সাধারণ ছুটির আওতায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয় ব্যাংক। এমন লম্বা বিরতির জন্য প্রস্তুত ছিল না কেউই। টাকা জমা উত্তোলন করতে পারেননি গ্রাহকরা। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় বুধবার স্বল্প পরিসরে চালু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। বাইরে কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করি নাই, তো সব মিলে এখন কমফোর্টেবল আছে। ব্যাংকে যখন ফার্স্ট আওয়ারে আসলাম তখন দেখলাম আমাদের সার্ভারের প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিছুদিন একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে। তো 1 আওয়ার পর আবার দেখলাম সার্ভার আসছে, তখন আর কি আমি টাকা উইথড্র করতে পেরেছি। ব্যাংক বন্ধ থাকায় আমদানি রপ্তানির কার্যক্রমও আটকে ছিল। ব্যাংক লেনদেন চালুর পর ঋণপত্র বা এলসি খোলা ও নিষ্পত্তি শুরু হয়েছে। আজকে ব্যাংকে আসছি, দেখি সাদা কিছু এলসি আমাদেরকে অথরাইজ করে দিয়েছে, আবার কিছু নিয়ে আসছি। চিটাগাং মাল পরে আছে, স্কিপ করতে পারি না, আজকে স্কিপ করার জন্য আসছি। 1 সপ্তাহ পর্যন্ত মাল ওখানে পরে আছে। এই সহিংসতা আমাদের অনেক ক্ষতি হইতেছে। এদিকে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে। তবে বুধবারও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। আসলে দেশের সার্বিক অবস্থা তো ভালো না থাকার প্রভাবটা মার্কেটের উপর সবসময় এর আগে পড়ছে, এখনো দেখা যাচ্ছে। আজকে তো সব প্যানিকড, মানুষের টাকা পয়সা নেই হাতে, মানুষ তো শেয়ার আসলে যে যেভাবে পারতেছে বিক্রি করতেছে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বলছেন পুঁজিবাজারের লেনদেন চিত্র গত বেশ কিছুদিন ধরেই নেতিবাচক ছিল। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা। আমাদের সেকেন্ডারি মার্কেটটা আসলে কি যে এটার পিছনে কিন্তু আসলে এটা অন্তত একটা আমরা সবাই জানি এটা সেন্সিটিভ মার্কেট, এবং এখানে বিভিন্ন যে কোনো ঘটনার দ্বারা এটা প্রভাবিত হয়। এটারই একটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আশা করব যে এটা অচিরেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 159 কোটি টাকা, আর সাধারণ সূচক কমেছে 95 পয়েন্ট। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জনমনে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আগামী 3-4 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদী মন্ত্রী। আর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো স্বাভাবিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঘটে যাওয়া সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে আসায় 5 দিন পর খুলেছে সচিবালয়। দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত 3 জন পুলিশ ও একজন আনসার সদস্যের পরিবারের সঙ্গে সকালে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের দেয়া 2 লাখ টাকা নগদ ও 8 লাখ টাকার সঞ্চয়পত্র এবং পুলিশের পক্ষ থেকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে আছে সরকার। খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরারও আশ্বাস তার। আমরা আশা করি এই যে জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা
ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসব, কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না। সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতা ও হতাহতের ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে, তবে নিহতের সংখ্যা এখনই সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সবাইকে চিহ্নিত করব। আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে সেগুলি আমরা বলতে পারছি না। আমি বলি প্রতি ঘন্টায় মামলা হচ্ছে। এদিকে সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। যোগ দেন পুলিশ প্রধান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও। শিক্ষামন্ত্রী বলেন, উস্কানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার পেছনে কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত জানান তিনি। আর ঘোষণা দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। সহিংসতার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কিনা তা যাচাইয়ের কথাও জানান মন্ত্রীরা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 6 শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গণশুনানি করে নেওয়া হবে তথ্য উপাত্ত। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে 6 শিক্ষার্থী নিহতের ঘটনায় গণবিজ্ঞপ্তি দিয়ে সবার কাছে তথ্যপত্র জানতে চাইবে বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি জানিয়েছে। এরপর তথ্য ও ছবি দিয়ে বিচার বিশ্লেষণ করা হবে। তদন্তের প্রয়োজনে ঢাকার বাইরে যেতে পারে তদন্ত কমিটি। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। কোটা আন্দোলনে 6 শিক্ষার্থীর নিহতের ঘটনা তদন্তে দুপুরে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রথম বৈঠক। যোগ দেন কমিটির প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মাহমুদুল হোসেন খান, অতিরিক্ত সচিব জাহিদা পারভিন, উপসচিব তানভীর আহমেদ ও হাইকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান। বৈঠক শেষে কমিটির প্রধান জানান, তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকদের কাছে থাকা ছবি, তথ্য, অডিও, ভিডিও চাইবে। ইতিমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। কোটা আন্দোলনে নিহত 6 শিক্ষার্থীর বিষয়ে আপাতত তদন্ত চলবে। তথ্য উপাত্তের প্রয়োজনে ঢাকার বাইরে যাবে কমিটি। পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা আছে। একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল, কারফিউ ছিল, ছুটি ছিল, যার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করব সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করবার জন্য। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সম্পূর্ণ সততা, নিষ্ঠতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আমি পালন করার চেষ্টা করব। তদন্ত কমিটি নির্ধারিত সময়ই প্রতিবেদন দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত 16 জুলাই হাইকোর্টের বিচারপতি দিলিরুজ্জামানকে একক করে এই কমিটি গঠন করে দেয় সরকার। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলাটি বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 1 বছরের মধ্যে মামলাটির বিচার কাজ সম্পন্ন করতেও বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে বিচারিক আদালতে মামলাটি চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তবে আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ডক্টর ইউনূস সহ আবেদনকারীদের আইনজীবী। 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলাটি করে দুদক। তদন্ত প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধের আইনে অপরাধ। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসত্য তথ্য প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ প্রধানমন্ত্রীর। 5 দিন পর চিরচেনা রূপে দেশ, অফিস পাড়ায় কর্মচাঞ্চল্য, খুলেছে পোশাক কারখানাও। পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে কারফিউ, এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।